গুড মর্নিং এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইকোনমির ওপর কিছু প্রশ্ন, যেটা আমাদের 2019 মেন্সে এসেছিল। তোমরা প্রত্যেকে জানো যে পলিটি এবং ইকোনমি থেকে টোটাল 200 কোশ্চেন্স থাকে, 100 পলিটি থেকে এবং 100 কোশ্চেন্স থাকে আমাদের ইকোনমি থেকে। তো প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন্স এসছে সেগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব। ওকে, এটা হচ্ছে আমাদের পার্ট 5। আমাদের এই যে পলিটি এবং ইকোনমি যে পেপারটা থাকে সেটা আমাদের পার্ট 5 এ থাকে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল টুল অফ আরবিআই। তাহলে আমরা জানি যে কোনো একটা দেশের যে কেন্দ্রীয় ব্যাংক, ভারতের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অন্যতম প্রধান কাজ হচ্ছে কি না, ঋণ নিয়ন্ত্রণ করা। এবং এই ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দু ধরনের হাতিয়ার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যবহার করে থাকে। তাদের একটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুল, আর একটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ টুল। এখানে প্রশ্নতে জানতে চাওয়া হয়েছে যে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটা কোয়ান্টিটেটিভ টুল নয়। অপশন এতে হচ্ছে ব্যাংক রেট, অপশন বিতে হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্টস, অপশন সিতে হচ্ছে এসএলআর, এবং অপশন ডিতে হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওকে, তো চলো এটার আমরা আনসারটা দেখিনি তাহলে। একবার লক্ষ্য করো এখানে যে আরবিআই ক্রেডিট কন্ট্রোল করার জন্য যে কোয়ান্টিটেটিভ টুলস কি ইউজ করে তাদের নামগুলো হচ্ছে কি কি না, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, আর একটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশনস। রাইট, এগুলোর মাধ্যমে কি করে না আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কন্ট্রোল করে বা ঋণ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে আমরা যদি বলি যে আরবিআই যেসব টুলসের মাধ্যমে ক্রেডিট বা ঋণকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা কোয়ালিটেটিভ বা সিলেক্টিভ টুলস বলছি। তাদের কি কি নাম রয়েছে না, তাদের মধ্যে রয়েছে ক্রেডিট রেশনিং, এছাড়া রয়েছে মার্জিন রিকোয়ারমেন্ট, মোরাল সুয়েশন, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, ডাইরেক্ট অ্যাকশন। এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ বা সিলেক্টিভ টুলস, যার সাহায্যে কোনো একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক কি করে না দেশের যে ঋণ নিয়ন্ত্রণের যে ক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করে, দেশে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখে, তাই না? নেক্সট দেখো, আমরা এইগুলো সম্বন্ধে একটু জেনে নেব। সেটা হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট হচ্ছে সেই সুদের হার যে সুদের হারে একটা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকগুলিকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করার সময় কেন্দ্রীয় ব্যাংক যে সুদটা চার্জ করছে সেটাকে বলা হচ্ছে ব্যাংক রেট। অন্যদিকে এসএলআর কি না, এটা যার ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। তাহলে কোন একটা বাণিজ্যিক ব্যাংকে যে আহ, আমানতটা জমা পড়ছে, রাইট, সেই আমানতের একটা অংশ তারা সোনা ও সরকারি সিকিউরিটি আকারে নিজেদের কাছে জমা রাখে। অর্থাৎ এই অংশটা কিন্তু ঋণ প্রদানে ব্যবহৃত হয় না। এটা ঋণ দানের যে ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকের সেটাকে কিন্তু হ্রাস করে দেয়। তো এটাকে বলা হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর। রাইট, তাহলে বাণিজ্যিক ব্যাংক কি করছে না, একটা আমার যে আমানতটা জমা পড়ছে তার একটা অংশ তারা নিজেদের কাছে জমা রাখছে, এটাকে বলা হচ্ছে এসএলআর। আরেকটা হচ্ছে কি না, ওএমও, যেটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন ক্ষেত্রে আমরা কি দেখি যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ তো শুধুমাত্র ঋণ নিয়ন্ত্রণ করা নয়, দেশের অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটাকেও বজায় রাখা, অর্থাৎ ইনফ্লেশনকে বজায় রাখা, তাই না, বা মুদ্রাস্ফীতিকে বজায় রাখা। তো এই মুদ্রাস্ফীতিকে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক কি করে না, বাজারে সরকারি সিকিউরিটিকে কেনা বেচা করে। তাহলে যখন কেন্দ্রীয় ব্যাংকের এটা একটা নীতি, যার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে সরকারি সিকিউরিটি কেনা বেচা হচ্ছে এবং আমাদের ইকোনমিক্সে কি হচ্ছে না, ইনফ্লেশন বজায় থাকছে বা অর্থনীতিতে আহ, আহ, যে মানি ফ্লো সেটা কিন্তু বজায় থাকছে। এটাকে আমরা বলছি ওপেন মার্কেট অপারেশন। ইন শর্ট বলছি, পরে আমরা এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। নেক্সট কোয়েশ্চেন আসে যাক। বলেছে ড্যাশ ইজ দ্য রেগুলেটর অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া। ভারতে মিউচুয়াল ফান্ডস এর নিয়ন্ত্রক কে? অপশন এ হচ্ছে আরবিআই, অপশন বি হচ্ছে সেবি, অপশন সি হচ্ছে বোথ সেবি অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর অপশন ডিতে হচ্ছে আইআরডিএ। তাহলে এটার আনসারটা আমরা জানি যে এটার আনসার কি হবে, সেটা হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তাই না? তাহলে দেখো, সিবি হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ন্ত্রণ করে, আরবিআই দেশের প্রধান ব্যাংক, তাই না, অ্যাপেক্স বডি হচ্ছে এটা আমাদের ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিওআই এটা কি করে না নীতি নির্ধারণ করে, ঠিক আছে, এবং সেই নীতির বাস্তবায়ন বা নিয়ন্ত্রণ করে
স্বতন্ত্র কোনো সংস্থা, সেটা আরবিআই হতে পারে, সেবি হতে পারে, আইআরডিএ হতে পারে, ট্রাই হতে পারে, এগুলো হতে পারে সেই সংস্থা যারা গভর্নমেন্টের নীতি নির্ধারণকে বাস্তবায়িত করছে। ঠিক আছে। যেমন সরকার যদি ঘোষণা করে যে প্রত্যেকের অ্যাকাউন্ট থাকতে হবে, রাইট, তাহলে সেক্ষেত্রে আমাদের আরবিআই কি করবে না, সেরকম পলিসি চালু করবে, রাইট, যাতে করে এটাকে বাস্তবায়িত করা যায়। নেক্সট দেখো, সেটা হচ্ছে আইআরডিএ, যেটাকে আমরা বলছি কি ভারতের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা। ঠিক আছে, আমাদের যে ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্সের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বা গভর্নিং বডি হচ্ছে আইআরডিএ, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। তাহলে আমরা এখানে চারটে বডি পাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, সেটা হচ্ছে ফুললি অটোমেটেড স্ক্রিন বেসড ট্রেডিং সিস্টেম এনএসই ইজ নোন অ্যাজ। এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তাই না? তো এখানে বলেছে যে ফুললি অটোমেটেড স্ক্রিন বেসড ট্রেডিং নামে পরিচিত কোনটা, কোন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জটা, বোল্ট নাকি নিট নাকি এলবিএম নাকি ব্লিস? অপশনগুলো একবার দেখে নাও। ফার্স্ট অপশন হচ্ছে বোল্ট। বোল্ট হচ্ছে আমাদের একটা অনলাইন ট্রেডিং সিস্টেম এবং এটা ব্যবহার করে মূলত আমাদের বম্বে স্টক এক্সচেঞ্জ, রাইট, বম্বে স্টক এক্সচেঞ্জ স্ক্রিন বেসড অনলাইন ট্রেডিং সিস্টেম, এটা হচ্ছে বোল্ট। এটা আমাদের ট্রেডিংকে দ্রুত করে এবং ট্রান্সপারেন্ট করে, এটা হচ্ছে বোল্ট। তাহলে মনে রাখবো বম্বে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে বি, বোল্টের ক্ষেত্রে বি, এইভাবে আমরা মনে রাখতে পারি। একইভাবে পরেরটা আছে নিট, যেটা আমাদের অ্যাকচুয়ালি এক ধরনের অটোমেটেড ট্রেডিং সিস্টেম এবং এটা করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে ফুললি স্ক্রিন বেসড অটোমেটেড ট্রেডিং সিস্টেম। এখানে কোনো ম্যানুয়াল ট্রেডিং হয় না, সম্পূর্ণ কম্পিউটারাইজড ট্রেডিং হয়, কম্পিউটারাইজড ট্রেডিং হয়। ঠিক আছে, অর্ডার ম্যাচিং অটোমেটিক্যালি হয়। তো এটা হচ্ছে নিট। তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এন আর নিটের এন, এইভাবে আমরা মনে রাখতে পারি। নেক্সট হচ্ছে দেখো এএলবিএম, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা অটোমেটেড লেন্ডিং অ্যান্ড বরোয়িং মেকানিজম। এখানে শেয়ার ধার দেওয়া এবং নেওয়া হয়, শর্ট সেলিং এর ক্ষেত্রে কাজে লাগে এবং লিকুইডিটি বাড়াতেও সাহায্য করে, এটা হচ্ছে এএলবিএম। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটার অ্যাকচুয়ালি আনসার কি হওয়া উচিত, সেটা হচ্ছে নিট, এনইএটি। নেক্সট দেখো ব্লিস। ব্লিস হচ্ছে কি না, বম্বে স্টক এক্সচেঞ্জেরই একটা ইন্টারনেট বেসড সিকিউরিটি সিস্টেম। এখানে অনলাইন বা ইন্টারনেট বেসড ট্রেডিং প্ল্যাটফর্ম, এখানে অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে আমাদের ট্রেডিংগুলো হয়ে থাকে। বিনিয়োগকারী যারা থাকে তারা ইন্টারনেটের মাধ্যমে ট্রেড করতে পারে, ট্রেডিং সহজ হয় এবং এবং ট্রেডিংটা অ্যাক্সেসেবল করে তোলাই হচ্ছে ব্লিস এর কাজ। ঠিক। নেক্সট দেখো, আমাদের এখন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির অনলাইন এবং অফলাইন বোথ ইন্টারভিউ ব্যাচ চলছে। তো আমাদের মধ্যে যদি কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাদেরকে কল করতে পারো। ঠিক আছে। নেক্সট দেখো, that is the venture capital assistance at the stage where the project started to fetch profit but not reached in its full efficiency. অপশনগুলো একবার দেখে নাও, স্টার্টআপ ক্যাপিটাল, ব্রিজ ক্যাপিটাল, মেজানাইন ক্যাপিটাল, আর একটা হচ্ছে আমাদের সিড ক্যাপিটাল। তাহলে আমরা আগে প্রত্যেকটা টার্মিনোলজিগুলোকে জেনে নিই, তারপর আমরা এর আনসার সম্বন্ধে জানবো। তাহলে ফার্স্ট দেখো, সেটা হচ্ছে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল। ভেঞ্চার ক্যাপিটাল কি না, এটা হচ্ছে যে উচ্চ উচ্চ ঝুঁকিপূর্ণ কিন্তু উচ্চ লাভের সম্ভাবনা যুক্ত নতুন ও দ্রুত বর্ধনশীল ব্যবসায় বিনিয়োগকে বলা হয় ভেঞ্চার ক্যাপিটাল। ঠিক আছে, রিস্ক খুব হাই কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনাও হচ্ছে খুব হাই, এবং এটা হচ্ছে একটা নতুন আহ, ব্যবসা এবং এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল ব্যবসা। এটা হচ্ছে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল। এরকম একটা ভেঞ্চার ক্যাপিটালের থেকেই প্রশ্নটা দেওয়া হয়েছে। অপশনগুলো কি কি ছিল সেগুলো আমরা সম্বন্ধে আবার জাস্ট জেনে নিই, তাহলে আমাদের আনসারটা করতে সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে সিড ক্যাপিটাল। সিড ক্যাপিটাল মানে কি, যে ধরা যাক আমার কাছে কোনো একটা আইডিয়া আছে এবং সেই আইডিয়াকে আমি বাস্তবে রূপ দিতে চাইছি, তার জন্য আমার মূলধনের প্রয়োজন, রাইট। যেমন আমি একটা অ্যাপ তৈরি করতে চাইছি যেটা কি করবে না, বাড়ি বাড়ি খাবারকে পৌঁছে দেবে, রাইট। এখন এই অ্যাপটা ডিজাইন করার জন্য আমার টাকা লাগবে, তাহলে এই টাকাটাই হচ্ছে আমাদের সিড ক্যাপিটাল, রাইট। এই টাকাটাকে আমরা কি বলছি অ্যাকচুয়ালি না, সিড ক্যাপিটাল। এটা আমি নিজে দিতে পারি, আমার পরিবারের লোকজন দিতে পারে, অথবা আমাদের বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারাও হেল্প করতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিড ক্যাপিটাল। এবার ধরো অ্যাপটা তৈরি হয়ে গেল, এরপর এটাকে রান করার জন্য, ভালোভাবে স্মুথ রানিং এর জন্য আমাদের আরো লোকজনের প্রয়োজন হবে, তাই না? তখন সেটাকে বলেছে স্টার্ট আপ ক্যাপিটাল।
তাহলে স্টার্টআপ ক্যাপিটাল হচ্ছে সেই মূলধন যা ব্যবসা শুরু হওয়ার পর সেটাকে পরিচালনা এবং উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। মানে একটা ব্যবসা চলবে, কারণ সেটাকে পরিচালনা করার জন্য যেমন আমাদের ক্যাপিটালের প্রয়োজন হয়, তেমনি তার ডেভেলপমেন্টের জন্য আমাদের ক্যাপিটালের প্রয়োজন হয়। তো সেটাকে বলা হচ্ছে স্টার্টআপ ক্যাপিটাল। নেক্সট হচ্ছে ব্রিজ ক্যাপিটাল। এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা স্বল্প মেয়াদী আহ, অর্থায়ন, যা একটা কোম্পানির ফান্ডিং এর মধ্যবর্তী ঘাটতি পূরণ করে। ঠিক আছে, যে একটা কোম্পানি ধরো এনহ্যান্স করতে চাইছে, তার ফান্ডিং এর দরকার, কিন্তু সেই ফান্ডিংটা কোনো কারণে এখন আসছে না। তাহলে সেই ঘাটতিটা যে পূরণ করে দেবে সেটাই হচ্ছে আমাদের ব্রিজ ক্যাপিটাল, রাইট? নেক্সট হচ্ছে দেখো, সেটা হচ্ছে মেজানাইন ক্যাপিটাল। এটা হচ্ছে যে এটাও এক ধরনের অর্থায়ন অ্যাকচুয়ালি, যাতে করে ব্যবসাটা ভালোভাবে চলে, এবং এটাও কোম্পানির এক্সটেনশন বা সম্প্রসারণের জন্য পর্যায়ে ব্যবহৃত হয়। ওকে, এক্ষেত্রে যারা ঋণটা দেয় অ্যাকচুয়ালি, তারা ঋণ দেওয়ার সাথে সাথে কিছুটা ইকুইটিরও কি হয় না, দায়িত্ব পেয়ে যায়। ইকুইটিরও দায়িত্ব পেয়ে যায়, বা বলতে পারো ইকুইটির তাদের হাতে চলে যায়। সেটা হচ্ছে আমাদের মেজানাইন ক্যাপিটাল। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লোন আর ইকুইটির মিশ্রণ। ওকে, সো আমাদের এখানে যে কোশ্চেনটা ছিল, যে ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স অ্যাট দ্য স্টেজ ওয়্যার দ্য প্রজেক্ট স্টার্টেড টু ফেচ প্রফিট বাট নট রিচ ইন ইটস ফুল এফিসিয়েন্সি। তাহলে এমন একটা জায়গাতে আছে আমাদের প্রজেক্টটা বা আমাদের ব্যবসাটা, যেটা এখনো যেটা প্রফিট করছে, ঠিকই প্রফিট করতে স্টার্ট করেছে, কিন্তু সেটা ফুল এফিসিয়েন্সিতে কাজ করছে না। তাহলে ফুল এফিসিয়েন্সিতে কাজ করার জন্য আমাদের আমাদের যে ব্যবসা আছে বা যে প্রজেক্ট আছে সেটাকে আমাদের এক্সটেন্ড করতে হবে। তার জন্য আমাদের ক্যাপিটালের দরকার হয়, এবং সেই ক্যাপিটালটা আমাদের কোথা থেকে আসবে? এটা হচ্ছে মেজানাইন ক্যাপিটাল, তাই না? আমাদের বড় অ্যামাউন্টে টাকা প্রয়োজন হয় কোম্পানির সম্প্রসারণের জন্য, এবং এক্ষেত্রে অনেক সময় কি করা হয়, যারা টাকাটা দিচ্ছে বা ক্যাপিটালটা প্রোভাইড করছে, তাদেরকে আমরা হয়তো কোম্পানির কিছু শেয়ারও হয়তো দিয়ে দিচ্ছি, রাইট? ধরো যে 10 কোটি টাকার প্রয়োজন, এখন এই মানে কোম্পানির সম্প্রসারণের জন্য, এখন এই 10 কোটি টাকা তো আর ব্যাংক তো দেবে না। তাহলে যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থার কাছ থেকে নেওয়া হয়, তাহলে হয়তো আমরা তাদেরকে 20% শেয়ার দিলাম, আর বাকি যে 10 কোটি টাকাটা ছিল সেটা হয়তো ও আমাদেরকে ঋণ দিয়েছে। তাহলে এইভাবে আমাদের কোম্পানির সম্প্রসারণ হতে থাকবে, এবং যে কোম্পানি যে ঋণ দিয়েছিল সে লোন অ্যামাউন্টের জন্য ইন্টারেস্ট পাবে, প্লাস ইকুইটিও পাবে। এটাকে বলা হচ্ছে মেজানাইন ক্যাপিটাল, রাইট? নেক্সট, সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট, SARFAESI অ্যাক্ট পাসড ইন দ্য ইয়ার, সারফাইজি অ্যাক্ট, তাই না? কত সালে পাস হয়েছিল? খুব সিম্পল একটা প্রশ্ন। তো চলো দেখা যাক এটা। সারফাইজ অ্যাক্ট হচ্ছে কি না, 2002 সালে এটা পাস হয়েছিল প্রথম। এগুলো 1990 সালে একটা ঘটনা ঘটেছিল, তারপর আমরা এটাতে আসছি অ্যাকচুয়ালি। 1990 সালে দশকে বা সেই সময় যখন কোনো ব্যাংক কাউকে ঋণ দিত, তো কোনো কারণে সেই ব্যক্তি যদি ঋণ শোধ করতে না পারতো, তাহলে তাদেরকে কোর্টে যেতে হতো, কোর্টে কেস করতে হতো, সেই কোর্ট আবার রায় দিত। তো তাদের যে টাকাটা ঋণ দিয়েছিল সেই টাকাটার যে সুদ বা মূল, এটা তুলতে অনেক সময় লেগে যেত, এবং অনেক আইনি জটিলতার সম্মুখীনও হতে হতো। এটাকেই পরবর্তী ক্ষেত্রে দূর করার জন্য সারফেস অ্যাক্ট, SARFAESI অ্যাক্ট 2002 সালে চালু হয়, যেখানে ব্যাংকগুলোকে আদালতের হস্তক্ষেপ ছাড়াই জামানত দখল করে ঋণ পুনরুদ্ধারের ক্ষমতা দেয়। ধরা যাক আমি আমার বাড়ি বন্ধক রেখে আমি একটা ঋণ নিলাম, কোনো কারণে হয়তো আমি যে প্রজেক্টটা করছিলাম সেটা আমার ডুবে গেল, তাহলে আমি এখন ব্যাংকের ইন্টারেস্ট শোধ করছি না এবং মূলটাও পরিশোধ করছি না। তাহলে ব্যাংক কি করবে? আগে কোর্টের কাছে যেতে হতো, তাই না? কোর্টের অনুমতি ছাড়া ব্যাংক কোনো কিছু করতে পারতো না। এখন কিন্তু ব্যাংক সেই জামানত দখলকারী যে সম্পত্তি যেটা আমি দিয়েছিলাম সেটাকে বিক্রি করে সে তার ইন্টারেস্ট বা মূলটাকে কিন্তু ফেরত পেতে পারে, রাইট? তো এটা একটা খুব বড় বার্ডেন হয়ে দাঁড়িয়েছিল, যে যদি কেউ ঋণ নেওয়ার পর সেটা পরিশোধ না করে বা করতে না পারে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে নন পারফর্মিং অ্যাসেট কিন্তু বেড়ে যায়। নন পারফর্মিং অ্যাসেট মানে হচ্ছে যে ঋণের সুদ বা মূল টাকাটা 90 দিনের বেশি সময় ধরে ফেরত আসছে না, সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। আর এটা বাড়লে কি হবে না, ব্যাংকের যে ঋণ দেওয়ার যে ক্ষমতা, ব্যাংকের যে পারফর্ম করার ক্ষমতা, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, রাইট? ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, যে সবাইকে ঋণ দিয়ে দিল কিন্তু ব্যাংক নিজেই টাকা পাচ্ছে না। তার জন্য এই অ্যাক্টটা চালু করা হয়েছিল, যার ফলে এখন কি হয়েছে না, ব্যাংকগুলো জামানত দখল করবে এবং সেগুলো থেকে তাদের যে ইন্টারেস্ট আছে বা মূল টাকা আছে সেটাকে তোলার চেষ্টা করবে। তাহলে এই যে সারফেস অ্যাক্ট 2002, এটা কি হলো না, এটা হচ্ছে
আমাদের যে দীর্ঘ আইনি প্রক্রিয়া ছিল 1990 এর সময়ে আইনত জটিলতা ছিল, জামানতের মূল্য হ্রাসের কারণে ঋণ পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়েছিল এবং এনপিএ দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। তার আহ, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সুরাহা হলো বা একটা সমাধান পাওয়া গেলো। এই জন্য এটা ইম্পর্টেন্ট। এখন কিন্তু ব্যাংক এসে তোমার বাড়ি বা জামানত তুমি যেটা রেখেছিলে সেটা কিন্তু বাজেয়াপ্ত করতে পারে, আগেকার দিনে এটা করতে পারতো না। সো নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এটার আনসার হবে আমাদের 2002। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ডেরিভেটিভ, নিচের কোনটার ডেরিভেটিভের উদাহরণ। অপশনগুলো একবার দেখে নাও। ওয়ারেন্টস, বি হচ্ছে সোয়াপশনস, অপশন সি বাস্কেটস, অপশন ডি হচ্ছে অল অফ দ্য। তো আগে আমরা আলোচনা করব ডেরিভেটিভ কি, তারপর আমরা এই টাইপস গুলো জানবো, তারপর আমরা এই কোশ্চেনটাতে আবার ফিরে আসবো এটার আনসার জানার জন্য। ফার্স্ট হচ্ছে ডেরিভেটিভস। ডেরিভেটিভস কি না, ডেরিভেটিভস বলতে বোঝায় অ্যাকচুয়ালি এমন এক ধরনের আর্থিক চুক্তি বা ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট ধরো, যার মূল্য নির্ভর করে অন্য কোনো মূল সম্পদের উপর। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ডেরিভেটিভস। এবং এই ডেরিভেটিভস আমাদের চার রকমের হতে পারে। শেয়ার হতে পারে, পণ্য হতে পারে, মুদ্রার ক্ষেত্রে হতে পারে, বা ইন্ডেক্সের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, যেমন সোনা, তেল এদের ক্ষেত্রে ডেরিভেটিভস ইউজ হয়। আবার কারেন্সি এদের ক্ষেত্রে হয়, নিফটি, সেন্সেক্স এদের ক্ষেত্রে হয়। আমরা আর একটু ডিটেলে আসছি। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা এখান থেকে কি পেলাম, এটা হচ্ছে এমন এক ধরনের ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট বা আর্থিক চুক্তি যার মূল্যটা নির্ভর করছে অন্য কোনো মূল সম্পদের ওপর। এবং এটাকে আমরা চার ভাগে ভাগ করা হয়: ফরওয়ার্ড, ফিউচার্স, অপশনস অ্যান্ড সোয়াপস। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে এটার আনসার কি হবে, সোয়াপশনস হবে। তোমরা প্রত্যেকটা অপশনগুলো একবার পড়ি। ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড ডেরিভেটিভ। ফরওয়ার্ড ডেরিভেটিভ কি এরকম, যে ধরা যাক কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির সঙ্গে আমার চুক্তি হলো যে আমি 1 মাস পর তার কাছ থেকে 50,000 টাকা দিয়ে সোনা কিনবো। রাইট, এটা একটা চুক্তি হলো। এখন দেখা গেলো যে 1 মাস পর আমি যখন যাচ্ছি তখন সোনার বাজার দাম ধরো দেখা গেল বেড়ে 60,000 হলো। তাহলে আমি তো 50,000 চুক্তি করেছিলাম, আমাকে সে কিন্তু 50,000-ই সোনাটা দেবে। রাইট, তাহলে এই ক্ষেত্রে আমি কি 60,000 টাকার সোনাটা 50,000 পেয়ে গেলাম, এটা হচ্ছে ফরওয়ার্ড ডেরিভেটিভ। কারণ এখানে সোনার যে দাম সেটা কিন্তু আরো অন্যান্য কিছু ফ্যাক্টর আছে যে যাদের উপর নির্ভর করছে। ঠিক আছে, তখন সেই জিনিসটাকে আমরা ডেরিভেটিভ বলি। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড ডেরিভেটিভ। তাহলে চুক্তি করা হচ্ছে আজকে, কিন্তু তার লেনদেনটা হচ্ছে আমাদের ভবিষ্যতে। নেক্সট হচ্ছে ফিউচার্স কন্ট্রাক্ট। এটা হচ্ছে এই ফরওয়ার্ড ডেরিভেটিভ থেকে আরেকটু স্ট্যান্ডার্ড। কিরকম, যে ফরওয়ার্ড ডেরিভেটিভে দুজনের মধ্যে চুক্তি হচ্ছে। এখন সেই চুক্তিটা একজন নাও মানতে পারে, তাই না? ফ্লেক্সিবল কিছু রুলস এসে যেতে পারে যে না, 60,000 হয়েছে, আমি এখন 50,000 দেবো না, এখন তোমাকে বা 55,000 লাগবে। রাইট, কিন্তু ফিউচার্স কন্ট্রাক্টে এই ধরনের সমস্যাকে সলভ করার জন্য আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বম্বে স্টক এক্সচেঞ্জ এরা কিন্তু কিছু নিয়ম নির্ধারণ করে দেয়। অর্থাৎ আজ যদি আমি আহ, এক চুক্তি করি যে আমি 1 মাস পর সোনা কিনবো 50,000 টাকায়, তাহলে কিন্তু তার 1 মাস পর 50,000 টাকাতেই দিতে বাধ্য। তার কারণ অলরেডি এই চুক্তির যে নিয়ম, তার সেই নিয়মগুলো হচ্ছে ফিক্সড এবং এটা স্টক এক্সচেঞ্জ দ্বারা নির্ধারিত। এটা এই নিয়ম কিন্তু চেঞ্জ হবে না। সো এটা আমার পক্ষে অনেক বেশি নিরাপদ, অনেক বেশি নিয়ন্ত্রিত, তাই না? এটা ফরওয়ার্ডের মতো, কিন্তু ফরওয়ার্ডের থেকে রুলসটা হচ্ছে ফিক্সড। আগেটাতে হচ্ছিল ফিক্সিবল, কারণ দুজন ব্যক্তির মধ্যে হচ্ছে। এখানে রুলসটা এক সংস্থা করে দিচ্ছে, যেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হতে পারে বা বম্বে স্টক এক্সচেঞ্জ হতে পারে। তার জন্য এটা অনেক বেশি ভালো বা স্ট্যান্ডার্ডাইজ। নেক্সট দেখো, সেটা হচ্ছে অপশনস কন্ট্রাক্ট। অপশনস কন্ট্রাক্ট আমরা কি দেখতে পাবো, যে কোনো একটা পার্টিকুলার জিনিস, ধরো সোনা হতে পারে বা শেয়ার হতে পারে, এগুলো কেনার জন্য প্রথম আমাকে একটা প্রিমিয়াম নিতে হবে। এখন প্রিমিয়াম নিলে আমি কি পাবো না, কোনো একটা জিনিসকে কিনতে পাবো কোনো একটা নির্দিষ্ট সময়, আবার কোনো একটা জিনিসকে বিক্রি করতেও পারবো। রাইট, আমার কাছে দুটো অপশনই আছে, কেনা এবং বেচা। কিন্তু আমি এটার জন্য বাধ্য নই। ধরা যাক আমি প্রিমিয়াম নিলাম যে আমি একটা জিনিস সোনা কিনতে চাইছি, 31 ডিসেম্বর 2027 সালে আমি কিনতে চাইছি। এখন দেখা গেল যে 50,000 টাকা আমি কিনতে চাইছি, সোনার দাম ধরা যাক কমে 30,000 টাকা হলো। তাহলে আমি যদি এখন সোনা কিনি তাহলে আমার ক্ষতি হবে। তাহলে আমি সেক্ষেত্রে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিতে পারি, আমি কিনতে নাও পারি। তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, শুধুমাত্র যে প্রিমিয়ামটা ছিল সেই প্রিমিয়ামটা আমার লস হলো, অর্থাৎ 2,000 টাকা লস হলো, কিন্তু আমি কিন্তু যে কেনার যে শর্তটা ছিল সেটা কিন্তু আমি ফুলফিল করলাম না। সেটা হচ্ছে অপশনস কন্ট্রাক্ট।
রাইট? অপশনস কন্ট্রাক্ট হলো এমন একটা এগ্রিমেন্ট যেখানে ক্রেতা একটি নির্দিষ্ট দামে ভবিষ্যৎ অ্যাসেট কেনা বা বিক্রি করার অধিকার পায়, কিন্তু সেটাকে কিনবে বা বিক্রি করবে সেটা করতে কিন্তু বাধ্য নয়। সেটাই হচ্ছে অপশনস কন্ট্রাক্ট। লাস্ট যেটা আমাদের অপশনে দেওয়া ছিল, যেটা হচ্ছে আমাদের আনসার, সেটা হচ্ছে সোয়াপসন্স বা সোয়াপ। সেটাও এক ধরনের ডেরিভেটিভ চুক্তি, যেখানে দুই পক্ষ ভবিষ্যতের নির্দিষ্ট সময় ধরে ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহ একে অপরের সাথে বিনিময় করে। এটা সাধারণত ইন্টারেস্ট রেট বা কারেন্সি এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটাই হচ্ছে আমাদের সোয়াপসন্স। ঠিক আছে, সোয়াপ হয়ে যায় আহ, যেমন ধরো ইন্ডিয়া ইন্ডিয়া এবং আমেরিকা, আমরা দুটো দেশ ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন এই দুটো দেশের বৈদেশিক বাণিজ্য চালানোর জন্য ভারতে ধরা যাক ইউএস ডলার দরকার এবং আমেরিকানদের ক্ষেত্রে ইন্ডিয়ান কারেন্সি দরকার। তাহলে ওরা কি করবে না, একে অপরের সাথে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারে। তখন সেটাকে আমরা কি বলবো, সোয়াপসন্স। অর্থাৎ আহ, ইন্ডিয়া পেয়ে যাবে আমাদের ফরেন কারেন্সি এবং আমেরিকা পেয়ে যাবে ইন্ডিয়ান কারেন্সি। এটাকেই বলা হচ্ছে সোয়াপসন্স। এটাও হচ্ছে আমাদের ডেরিভেটিভের উদাহরণ। তাহলে আমাদের যে এখানে কোশ্চেনটা ছিল, তাহলে তার অ্যান্সার কি হবে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সো থ্যাংক ইউ প্রত্যেককে আজকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।